কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠেছে, যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনার ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে যে আসলে গণমাধ্যম সংস্কারের প্রশ্নটা বিবেচনা করতে হলে দুটো বিষয়কে আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথমটা হচ্ছে গণমাধ্যমগুলোর স্বাধীনতার প্রশ্ন, গণমাধ্যমগুলোর প্রকৃত পক্ষে ফোর্থ স্টেট হয়ে ওঠা না ওঠার প্রশ্ন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং পেশাগত দিক। যেমন ধরুন, প্রাতিষ্ঠানিক পেশাগত দিকের উদাহরণ হিসেবে বলি, ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো গণমাধ্যমই কাউকে প্রশিক্ষিত করে না। আমি একসময় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে প্রত্যেকটি সাংবাদিক যারা ফিল্ডে যাবেন তাদের সেফটি ট্রেনিং মাস্ট। আপনি সেফটি ট্রেনিং না করলে আপনি আসলে ফিল্ডে যেতে পারবেন না। যারা ফিল্ড রিপোর্টার তাদেরকে এটা বাধ্যবাধকতা ছিল। এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করে বলে আমি জানি না। যদি দু একটা করে থাকে সেটা ব্যতিক্রম। সেটা প্রমাণ করছে যে রুলসটা হচ্ছে কেউ করে না, এটাই হচ্ছে। তো এইটার জন্য তো সংস্কার কমিশন লাগে না। লাগে কি? এটার জন্য সংস্কার কমিশনের দরকার হয় না। 53 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। 1990-এর পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ব্যাপক প্রসার হয়েছে। 2009 সালের পর থেকে বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের বিস্তার ঘটেছে, প্রচুর টেলিভিশন কেন্দ্র তৈরি হয়েছে। 2025 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেফটি ট্রেনিংয়ের জন্য। এইটা সংস্কার কমিশন লিখলো কি না লিখলো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তাহলে ইউনিয়নগুলো কি করলেন আপনারা তো ইউনিয়ন তো ছিল এই দেশে, নাকি ছিল না? আমি তো জানি ছিল। শুধু ছিলই না, আপনারা ভাগ বাটোয়ারা করে 3-4টাতে পরিণত হয়েছেন, তাই না? তো 3-4টা ইউনিয়ন তৈরি করবেন, কিন্তু আপনি আপনার নিজের সেফটি চাইবেন না মালিকের কাছে। সেটার জন্য বসে থাকবেন কবে অধ্যাপক ইউনূস অকস্মাৎ এসে একটি সরকার তৈরি করবে, তার দায়িত্ব দেওয়া হবে কামাল আহমেদকে। তিনি 12-10টা লোককে জোগাড় করে একটা সংস্কার কমিশন রিপোর্ট করবেন। রিপোর্টে 64 পৃষ্ঠায় লেখা হবে অথবা 72 পৃষ্ঠায় লেখা হবে। তারপরে আপনি বলবেন যে আমার নিরাপত্তা প্রয়োজন। আমি জানি একটু রূঢ় শোনাচ্ছে। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে ওয়েজ বোর্ডের প্রশ্নটাও ওঠে। অনেকেই বলেছেন ওয়েজ বোর্ড তো বাস্তবায়ন হয় না, তাহলে ওয়েজ বোর্ড করে এটা লাভ কি? করে লাভ নেই। কেন হয় না ওয়েজ বোর্ড বাস্তবায়ন? এটা কি আপনি জানেন? আপনি জানেন, আমি জানি। কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা কোনো অবস্থাতে একটি ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। একজন দোকানদার দোকান চালান, লাভজনক না হলে বন্ধ করে দেন। গণমাধ্যমের মালিকরা লাভজনক না হওয়া সত্ত্বেও কেন গণমাধ্যম চালান? নিশ্চয়ই একটা অন্য কারণ থাকতে হবে, তাই না? তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে কিভাবে, সেই প্রশ্নটা তুলুন, যাতে করে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোর যারা মালিক, যারা নির্বাহী দায়িত্বে আছেন, তারা বলুন যে আমি প্রতি বছর 10 কোটি, 100 কোটি, 50 কোটি হোয়াটএভার আমরা লোকসান দিচ্ছি। কিসের জন্য? জনসেবা করার জন্য। তো চ্যারিটি অর্গানাইজেশন করেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে টাকা দিন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্পেকট্রামটা পাবলিকের। এই যে স্পেকট্রামটা আপনি ব্যবহার করছেন এটা পাবলিকের সম্পত্তি, এটা আপনার ব্যক্তিগত নয়। পিএলসি করার কথা উঠছে কেন? উঠছে আপনি পাবলিকের যে সম্পত্তি সেইটা ব্যবহার করে লাভ করার চেষ্টা করছেন অথবা অন্য কিছু করছেন। তাহলে পেশাদারিত্বের সঙ্গে আপনি এই যে পেশাদারিত্বের কথা বলছেন, সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনার এই দাবিগুলি তোলার কথা ছিল। তো
সেটা তো তুলছেন না আপনি। তুলুন। এটার জন্য সংস্কার কমিশন, কামাল আহমেদ, অধ্যাপক ইউনূস, এদের দরকার হয় না।